নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খেলা শুরু। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। তৃণমূল অভিযোগ করছে এর পিছনে ষড়যন্ত্র আছে, বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটে। বারবার মুখ্যমন্ত্রীর উড়ানে বিভ্রাট। এই উড়ান বিভ্রাট কেন, তার জন্য কেন্দ্রের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। 2022 সালের ঘটনা। অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি হয়েছিল? দেখো, আজ তৃণমূল কংগ্রেস যে ষড়যন্ত্রের তত্ত্ব আনছে মুখ্যমন্ত্রীর এই ধরনের চপার বিভ্রাটের ঘটনায়, তা কার্যত বেশ কিছুটা প্রাসঙ্গিক। এই কারণে 2022 সালের মার্চ মাসে যখন লখনৌ থেকে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় বিমানে যে এয়ার টার্বুলেন্সের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী, তিনি ইনজিওর্ড হন, অর্থাৎ তিনি আঘাতপ্রাপ্ত হন। এবং সেই ঘটনায় বিমানবন্দর চত্বরে যে এয়ারপোর্ট পুলিশ স্টেশন রয়েছে সেখানে কমপ্লেন হয়। পাশাপাশি কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। দুই জায়গাতেই অদ্ভুতভাবে কেন্দ্রীয় সরকার ওই ঘটনা নিয়ে নীরব অবস্থান রেখেছিল। কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পুরো ঘটনার বিষয়টি জনস্বার্থ মামলাকারীদের কাছ থেকে জানার পর ওই ঘটনায় এক্ষেত্রে কেন্দ্রের নির্দিষ্ট করে বলতে গেলে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন তাদের কাছ থেকে রিপোর্ট তলব করে এবং সেই রিপোর্ট কয়েক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ডিজিসিএ বা কেন্দ্রীয় সরকার ওই ঘটনা নিয়ে কোনো রিপোর্ট দাখিল করেনি কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে আমরা কলকাতা হাইকোর্টের যে মামলা বিভিন্ন নথি ঘেঁটে এই সর্বশেষ তথ্য পেলাম। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দর থানায় এই 2022-এর ঘটনায়, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে কলকাতা ফেরার সময় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছিলেন, সেই ঘটনায় বিমানবন্দর থানা ব্ল্যাক বক্স চেয়ে পাঠায় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছ থেকে, যাতে আদতে ঘটনাটা কি হয়েছে, এয়ার টার্বুলেন্সে যে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান, কি ঘটনার মধ্যে দিয়ে গিয়েছিল, কেন এইরকম বড়সড় ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী আহত হলেন, এই বিষয়টা তো কিন্তু কেন্দ্রের নির্দিষ্ট যে দপ্তর রয়েছে তারা কিন্তু নীরব ছিল। কাজে ওই নীরবতা এবং আজকে মুখ্যমন্ত্রী পৌঁছাতে না পারা তার চপারের মাধ্যমে বা হেলিকপ্টারের মাধ্যমে, এই দুটো ঘটনার মধ্যে কোথাও একটা সামঞ্জস্য রয়েছে বা কোথাও একটা যোগসূত্র রয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিকভাবেই এই ষড়যন্ত্রের তত্ত্ব আনছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী 2022 সালে তিনি উত্তরপ্রদেশ থেকে যখন কলকাতায় ফিরছেন, তিনি আহত হচ্ছেন, বিমান যাত্রায় এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ছেন। কলকাতা হাইকোর্ট রিপোর্ট তরফ করছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কিন্তু আজ পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে না। কাজে সব মিলে এই যে কেন্দ্রের উদাসীনতা বা নীরবতা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, এইগুলোই আরো বেশি করে আজকের ঘটনার পর প্রশ্নের জন্ম দিচ্ছে এবং ষড়যন্ত্রের তত্ত্ব আনছে হয়তো তাই তৃণমূল কংগ্রেস। তবে সুপ্রিম কোর্টে ডিজিসিএ এর এই ভূমিকা নিয়ে নতুন করে একটি আবেদন করার কথা 2022 সালে জনস্বার্থ মামলাকারীরা ভাবছেন, এমনটা আমরা জানতে পেরেছি নিউজ 18 বাংলার তরফে তাদের সাথে কথা বলে। ধন্যবাদ অর্ণব যে কথা বলছিল 2022 সালের ঘটনা, সেই 2022 সালে কি হয়েছিল? পাইলটের দক্ষতায় মাঝ আকাশে রক্ষা পাওয়া গিয়েছিল। কি হয়েছিল 2022-এ? কি ছিল সেদিনের রিপোর্ট? নিউজ 18 বাংলা কি প্রতিবেদন ছিল দেখুন। মার্চ দুপুর 2:35 বারাণসী থেকে রাজ্যের বিশেষ বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই ভয়ঙ্কর ঝাঁকুনি। মুখ্যমন্ত্রী ফ্যালকন VT-RVL নিমেষে প্রায় 5000 মিটার নিচে, 7000 মিটার থেকে একেবারে 2000 মিটারের কাছাকাছি। ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী বিমানে? সোমবার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনো টার্বুলেন্স নয়, সেদিন মুখ্যমন্ত্রী বিমানের সামনে চলে আসে আরও একটি বিমান। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন, তাই কোনো সংঘর্ষ হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় আর 10 সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। তার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে। এই বিষয়ে কেউ কোনো রিপোর্ট দেয়নি। শুক্রবার দুপুরে কেন এত বড় সমস্যা হলো মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে? শুক্রবার আকাশে ঝড় বৃষ্টি মেঘ ছিল না। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল। বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেন মুখ্য সচিব। বিমানবন্দর সূত্রে খবর,
শুক্রবারে ঘটনার সময় দুর্গাপুরের কাছাকাছি ছিল মুখ্যমন্ত্রীর বিমান। কেন এমন হলো খতিয়ে দেখছে ডিজিসিএ। পাইলটদের বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার বিভ্রাট নিয়ে নিজেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-তে পাটনা থেকে কলকাতায় ফেরার সময় সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। সেবার ইন্ডিগোর বিমানে অন্য যাত্রীদের সঙ্গে ফিরছিলেন তিনি। কলকাতায় অবতরণের সময় সমস্যা। দমদম বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি বিমান। কম জ্বালানি নিয়ে প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটতে হয়। 2016-র ঘটনায় কম জ্বালানি নিয়ে বিমান চালানোর জন্য 6 পাইলটকে সাসপেন্ড করা হয়। নিউজ 18 বাংলা। আর আজ যখন মতুয়াগড়ে যাবেন তার আগে জানা গেল তার হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। তো কিভাবে গেলেন? রাস্তায়, সড়ক পথে, কালীঘাট থেকে সাঁতরাগাছি ব্রিজ হয়ে, নিবেদিতা সেতু হয়ে, বেলঘড়ে এক্সপ্রেস হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে, বড় জাগুলিয়া থেকে, তারপরে তিনি এই বড় জাগুলিয়া থেকে বনগাঁ চিকন পার্ক হয়ে তিনি পৌঁছলেন সেই বনগাঁ চিকন পার্ক, যেখানে তার সভা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে তার তো সড়ক পথে যাওয়ার কথা ছিল না, ছিল কপ্টারে। কেন যাওয়া গেল না? আমরা সে সময় যোগাযোগ করেছিলাম নিউজ 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। বিশ্বদা তখন কি জানিয়েছিলেন আমাদের সঙ্গে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা একটা অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিলে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো ধরনের হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। এবং তারপর সড়ক পথেই বনগাঁর কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কপ্টারের ইন্স্যুরেন্সের সমস্যায় উড়ান বাতিল হয়েছিল। আর এই সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এটার একটা মজা আছে। মজাটা কি? আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে?
মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বারবার প্রতিবাদ করছেন তৃণমূল, ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কি বার্তা দিলেন, পাশে থাকার বার্তা দিলেন, আর কি বললেন শুনুন। মতুয়া মহাসভার নামে নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনি এটা বলতে পারেন না আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে? ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। কি লিখছে? এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। আর ওদিকে অযোধ্যাও আজ এক গুরুত্বপূর্ণ দিন ছিল, তার কারণ রাম মন্দিরে আজ ধ্বজা উত্তোলন। সেই রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত, আরএসএস প্রধান মোহন ভাগবত, তারা সবাই সেখানে ছিলেন। রোড শো করা হলো। রোড শোর পর রামধ্বজা মন্দিরের, রাম মন্দিরের ধ্বজা, সেই ধ্বজা উত্তোলন, তাকে স্মারক দেওয়া হলো। তারপরে নরেন্দ্র মোদী তিনি পুজো দিলেন, আরতি করলেন। পুণ্ডরীকাক্ষঃ পুনাতো পুণ্ডরীকাক্ষঃ পুনাতো পুণ্ডরীকাক্ষঃ পুনাতো स्वस्ति तिलकम् ॐ स्वस्ति न इन्द्रो वृद्धशरावा पुनातो पुण्डरीकाक्षः पुनातो पुण्डरीकाक्षः पुनातो स्वस्ति तिलकम् ॐ स्वस्ति न इन्द्रो वृद्धशरावाः स्वस्ति नः पूषा विश्वा वेदाः। इस धर्म ध्वजा के रूप में इस दिव्यतम भव्यतम मंदिर में प्रतिष्ठापित हुआ है। ये धर्म ध्वजा केवल एक ध्वजा नहीं, ये भारतीय सभ्यता के पुनर्जागरण का ध्वज है। इसका भगवा रंग, इस पर रचित सूर्य वंश की ख्याति, वर्णित ओम शब्द और अंकित कोविदार वृक्ष राम राज्य की कीर्ति को
प्रतिरूपित करता है। ये ध्वज संकल्प है, ये ध्वज सफलता है, ये ध्वज संघर्ष से सृजन की गाथा है, ये ध्वज सदियों से चले आ रहे स्वप्नों का साकार स्वरूप है। ये धर्म ध्वज आह्वान करेगा सत्यमेव जयते नानृतम, यानी जीत सत्य की ही होती है, असत्य की नहीं। ये धर्म ध्वज कामना करेगा बैर न विग्रह आस न त्रासा, सुखमय ताही सदा सब आशा, यानी भेदभाव पीड़ा परेशानी से मुक्ति, समाज में शांति और सुख हो। विकसित भारत की यात्रा को गति देने के लिए ऐसा रथ जिसके पहिए शौर्य और धैर्य हो, चुनौतियों से टकराने का साहस भी हो और परिणाम आने तक दृढ़ता से डटे रहने का धैर्य भी हो। ऐसा रथ जिसकी ध्वजा सत्य और सर्वोच्च आचरण हो, यानी नीति, नियत और नैतिकता से समझौता कभी न हो। ऐसा रथ जिसके घोड़े बल, विवेक, संयम और परोपकार हो, यानी शक्ति भी हो, बुद्धि भी हो, अनुशासन भी हो और दूसरों के हित का भाव भी हो। ऐसा रथ जिसकी लगाम क्षमा, करुणा और संभाव हो, यानी जहां सफलता का अहंकार नहीं और असफलता में भी दूसरों के प्रति सम्मान बना रहे। हमें वो भारत बनाना है जो राम राज्य से प्रेरित हो, और यह तभी संभव है जब स्वयं हित से पहले देश हित होगा। নেতৃত্বে পশ্চিমবাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য পশ্চিমবাংলায় 15 বছর তৃণমূলের রাজত্ব, 34 বছর বাম রাজত্ব, পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি। এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাই ৪র্থ সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পুকুরে, 3 পড়ুয়ার মৃত্যু, 2জন বেঁচে গিয়েছে কোনোভাবে। কিন্তু এই পুলকারটা কেমন ছিল আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখার চেষ্টা করি, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড চেক করি, এই পুলকার সম্পূর্ণ বেআইনি ছিল, সম্পূর্ণ বেআইনি। 15,000 টাকায় সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল, 2003 সালে কেনা হয়েছিল। ভাবুন, রিসোল টায়ার মানে জোড়া তাপ্পি দেওয়া টায়ার ছিল, জং ধরা দরজার লক, এখানে ওখানে ভাঙা, গাড়ির ফিট সার্টিফিকেট নেই, পলিউশন সার্টিফিকেট নেই। উলবেড়িয়া পুলকার দুর্ঘটনায় 3 পড়ুয়ার মৃত্যু জানিয়ে প্রশ্নচিহ্ন উঠছে গাড়ির কন্ডিশন, অর্থাৎ যে পুলকার ব্যবহার হতো তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
এই যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু পুকুরে পড়ে যায়, যেখানে 3 জনের মৃত্যু হয়। সেই গাড়ি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। মাত্র 15,000 টাকা দিয়ে গাড়িটি কেনা হয়েছিল, এমনটাই দাবি করেছেন যে চালক বা যে গাড়ির মালিক পুলিশের কাছে। যেখানে চাকার যে বিভিন্ন যে গ্রিপ, মূলত গ্রিপগুলি থাকে যেখানে আঁকড়ে ধরবে মাটি বা রাস্তা, সেই কোনো রকম কোনো গ্রিপ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে রিসোলিং টায়ার। পাশাপাশি যে গাড়ির কন্ডিশন, গাড়ির প্রতিটি এই যে যেখানে রাবার থাকে অর্থাৎ লক, সেই লকগুলি যেখানে থাকবে, লক খোলার জন্য এই অংশটিও কিন্তু অনেকটাই ভালো থাকার প্রয়োজন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কার্যত জং ধরে পড়ে রয়েছে। বিভিন্ন টায়ার, যেটিকে কোনো রকম কোনো গ্রিপ নেই, রিসোলিং টায়ার ব্যবহার করা হয়েছিল এই গাড়িতে। তবে এই গাড়ির ফরেন্সিক পরীক্ষার জন্য আবেদন করেছে উলবাড়িয়া থানার পুলিশ। আর এভাবেই সামান্য মুনাফার জন্য শিশুদের প্রাণ গেল, তার দায় কে নেবে, সেই দায় নিয়েই চলছে টানাপোড়েন। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সন্তু মালিক ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, উলবাড়িয়া।